প্রথমে বলি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তিনি রয়েছেন, সঙ্গে আমি কুণাল। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য, দেখুন, বিহারের যা সর্বশেষ রিপোর্ট আসছে তাতে আমাদের এই গণতান্ত্রিক কাঠামোটাই একটা অস্তিত্বের সংকটের মুখে চলে গেছে। কারণ জাতীয় নির্বাচন কমিশন তাঁরা তাদের দায়িত্ব পালন করছেন না, আরও নির্দিষ্টভাবে বলতে গেলে কোনো রহস্যজনকভাবে তারা এমন দায়িত্ব পালন করছেন যাতে আখেরে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক উদ্দেশ্য সাধনের পথ খোলা হয়ে যাচ্ছে। বারবার আমরা বলেছি, আমরা মহারাষ্ট্রে বলেছি, দিল্লির ক্ষেত্রে বলেছি, আমাদের দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দেশের মধ্যে আওয়াজ তুলে বলেছিলেন ভোটার তালিকায় কেলেঙ্কারি চলছে, ভোটার লিস্ট স্ক্যাম। ভোটার লিস্টে অন্য রাজ্যের ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ভুরি ভুরি ভুতুড়ে ভোটার। তৃণমূল কংগ্রেস দেশের মধ্যে প্রথম যারা এই নিয়ে আওয়াজ তুলেছে, যারা ইলেকশন কমিশনে ডেপুটেশন দিয়েছে, প্রতিবাদ করেছে এবং মানুষের দৃষ্টিতে এনেছে যে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু ভোটার তালিকায় অদ্ভুত রহস্যজনক কাজ করছেন। তো আজ পাটনাতেও যে ভোটার অধিকার যাত্রা হচ্ছে, সেই কারণেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস তারা প্রতিনিধি দুজনকে পাঠিয়েছেন এবং তারা সেখানে যোগদান করছেন সেই কর্মসূচিতে। এবার কিভাবে এটা হলো, বিহারের যে সর্বশেষ একটা সূত্র থেকে যা বিস্তারিত পাওয়া যাচ্ছে, মাত্র ৩৯টা বিধানসভা কেন্দ্র, তাতেই মোটামুটি যা দেখা যাচ্ছে যে ১,৮৮,০০০ এমন কোনো ঘটনা ঘটেছে যাতে এই গণতান্ত্রিক কাঠামোটাই বিপন্ন হয়ে যাচ্ছে। তার বিস্তারিত মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনাদের কাছে বলে দিচ্ছেন। আমরা বলছি যে জাতীয় নির্বাচন কমিশন যে কথা দিয়েছিল, তৃণমূল কংগ্রেস তো প্রতিবাদ করেছিল, তৃণমূল কংগ্রেস তো ডেপুটেশন দিয়েছে, কথা বলেছিল আমরা ৩ মাসের মধ্যে সমস্ত ঠিক করে দেবো, যা যা অসঙ্গতি আছে করে দেবো। কোথায়? এটা তো মনে হচ্ছে একটা বিরাট চক্রান্তের অংশ। মানে এই ভোটার তালিকাটাই বা এটা কোনো টেকনিক্যাল এরার হতে পারে না। এখানে এমন এমন ঘটনা রয়েছে, সুপরিকল্পিত প্ল্যান্ট করা না হলে টেকনিক্যাল এরার এটা হতে পারে না। কি ভাবে হয়েছিল সেটা মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনাদের বলছেন। দেখুন কি হয়ে আছে ওখানে। ধন্যবাদ। আমাদের সাথে মাননীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মহাশয় উপস্থিত হয়ে আপনাদের সামনে মূল কথাটি তুলে ধরলেন যে এই যে ভোটার লিস্টে ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার ঢুকে আছে এবং পরিকল্পিতভাবে ঢোকানো হচ্ছে, সেটা কিন্তু প্রথম আওয়াজ তুলেছেন আমাদের মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস ১লা জানুয়ারি নেতাজি ইন্ডোর, সেখান থেকে আওয়াজ তুলেছিলেন কোথায় কোথায় এই ধরনের কারচুপি করা হচ্ছে, অন্য রাজ্যের সাথে আমাদের রাজ্যের ভোটারের নাম এক করে দেওয়া হচ্ছে।
কিভাবে পরিকল্পিতভাবে এই কাজগুলো করা হচ্ছে এই আওয়াজটা তুলেছিলেন এবং বলেছিলেন যে এর সংশোধনীর দরকার। তো সংশোধনীর দরকার মানেটা কি? সংশোধন করতে হবে ভালোভাবে, সঠিকভাবে, গণতান্ত্রিক পদ্ধতি, সেই পদ্ধতিকে মেনে করতে হবে। মানলেন কি মানলেন জাতীয় নির্বাচন কমিশন 7ই মার্চ 2025 তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিলেন। সেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানালেন যে 3 মাসের মধ্যে সব ঠিকঠাক করে দেওয়া হবে। 3 মাস, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ 7ই জুনের মধ্যে সব ঠিকঠাক ফার্স্ট ক্লাস হয়ে যাবে, সব কোনো ভুয়ো ভোটার থাকবে না। তাহলে আজকে দাঁড়িয়ে 27শে জুলাই আরেকটি প্রেস বিজ্ঞপ্তি, বিহারের 7 লক্ষ ভুয়ো ভোটার তারা নাকি সরিয়ে দিয়েছেন, কেটে দিয়েছেন, তারা ভুয়ো ছিল যারা 7 লক্ষ। তাহলে কি দাঁড়ালো? 3 মাসে যে কাজটা করবেন বলেছিলেন সে কাজটা হয়নি, 3 মাস পেরিয়ে গেছে। তারপর 27শে জুলাই আবার আর একটা বিজ্ঞপ্তি যে এটা 7 লক্ষ ভোটার ভুল ছিল, এটাকে আমরা কেটে দিলাম, সংশোধন হয়ে গেল। তো সংশোধন হয়ে যাওয়ার পরে এই যে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক আপনাদের কাছে তথ্য তুলে ধরলেন, 39টি কেন্দ্রে, মাত্র 39টি কেন্দ্রে বিহারের, তার মধ্যে 1,87,643টি ভুয়ো ভোটারের নাম, অর্থাৎ 2 জায়গায় তাদের নাম আছে, 2 জায়গায় নাম আছে, এরকম ভুয়ো ভোটার খুঁজে পাওয়া গেছে। তাহলে সংশোধনীটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? এবার ভালো করে দেখতে গেলে দেখা যাবে যে 1,02,000 কেসে এমন নকল নাম খুঁজে পাওয়া গেছে যেখানে নাম, পিতামাতার নাম এক, বয়সের পার্থক্য মাত্র 0 থেকে 5 বছর, যার ফলে নির্বাচন কর্মীদের পক্ষে এন্ট্রিগুলোর মধ্যে পার্থক্য করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ভাবুন। তাছাড়া 25,862টি ক্ষেত্রে নাম, আত্মীয়ের নাম, বয়স সব তথ্যই পুরোপুরি মিলছে, একেবারে এক, তবুও এই ব্যক্তিরা ভোটার তালিকায় 2 বার করে অন্তর্ভুক্ত হয়ে আছেন। বুঝুন তাহলে কিভাবে সংশোধনীটা হলো। সবচেয়ে উদ্বেগজনক হলো 16,375টি ঘটনা যেখানে নকল ভোটাররা যেন একে অপরের জীবন্ত প্রতিচ্ছবি। বাপসে বাপস, করেছে কি জাতীয় নির্বাচন কমিশন? একেবারে জীবন্ত প্রতিচ্ছবি দিচ্ছে, আত্মীয়ের নাম এক, বয়স এক, হুবহু ঠিকানার মিল, যা যা আছে সব একেবারে সব কিছু এক, এবং ঠিকানা একে অপরের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত, একটু দূর। আর এই ধরনের ঘটনা নির্বাচন কমিশনের কাছে সামনে কি প্রশ্নগুলো তুলে ধরে আমরা জিজ্ঞাসা করতে চাই। তাহলে কি কাটলেন, কি সংশোধনী করলেন, এর মধ্য দিয়ে কি হলো? তাহলে এখনো নকল ভোটার আছে, সার হয়ে যাচ্ছে তাও নকল ভোটার আছে। বিহারে আরো কত নকল ভোটার আছে আমরা জানতে চাই, বলবেন তো সঠিক করে? 7 লক্ষ কেটে দিয়েছেন, তারপরেও এটা কি করে থাকে আমরা সেটাও জানতে চাই। সারা দেশে মোট কত নকল ভোটার দয়া করে বলবেন কি? আর কোন কোন রাজ্যে তারা আছে চিহ্নিত করে বলবেন কি? কতগুলো নির্বাচন হয়ে গেল এই নকল ভোটার দিয়ে, সেটা বলবেন কি? সেই নির্বাচন কোন কোন রাজ্যে হয়েছে সেটা বলবেন কি? তাহলে নকল ভোটার থাকার ফলে আসলে কার লাভ হচ্ছে এটা আমরা জানতে চাই, কারণ আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি এবং ভারতবর্ষের মানুষ বুঝতে পারছেন যে গোটা লাভটা হচ্ছে একটি দলের লাভ, আর সেই দলের বশংবদ হয়ে কাজ করছে সার জাতীয় নির্বাচন কমিশন। তো আমরা সেইখানে দাঁড়িয়ে বলতে চাই যে এই ধরনের ঘটনা কিন্তু বারে বারে হচ্ছে, আপনাদের এর জবাব দিতে হবে। আমি যে
প্রেস বিজ্ঞপ্তির কথা বলেছি, এটা দেখুন, এই যে প্রেস বিজ্ঞপ্তি দেখুন, তারিখ হচ্ছে 7ই মার্চ 2025। এই যে প্রেস নোট দিয়েছে, ইলেকটোরাল রোল আপডেশন টেক্স প্লেস আন্ডার ডিইও অ্যান্ড ইআরও উইথ কন্টিনিউয়াস পাবলিক অ্যান্ড পলিটিক্যাল পার্টিস পার্টিসিপেশন করে এই দিচ্ছে। প্রত্যেকটা পাতাই আপনাদের কাছে তুলে ধরছি। এটা 7ই মার্চের এটা সেকেন্ড পাতা। তারপর আমরা চলে আসছি এই যে বিহারের ইলেকশন দেখুন স্যার। The name of the electors found enrolled at multiple places in electoral rolls will be retained only at one place. ওই যে এখানে দিয়েছে বিহারেরটা, কি ফাইন্ডিংস অফ এনিউমারেশন ফেজ। আর এই যে এটা ভালো করে দেখুন, এই যে এটা দেখুন যে 1.88 লক্ষ কেস এই ধরনের ভোটার রয়েছে 39টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে। মানে মাত্র 39টাতেই এই অবস্থা। এটাই আমরা বলতে চাই যে এইভাবে জাতীয় নির্বাচন কমিশন তারা পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে, যেটা তাদের কাছ থেকে আশা করা যায় না। তারা একটা নিরপেক্ষ সংস্থা, প্রত্যেকটি নিরপেক্ষ সংস্থাকে এইভাবে নিজেদের করায়ত্ত করা, এটা কিন্তু ভারতবর্ষের সংবিধান বলে না। সংবিধান এদের নিরপেক্ষ জায়গায় রেখেছে। এদের মধ্যে কোনো রাজনীতি থাকবে না, রাজনীতির লড়াই থাকবে রাজনৈতিক দলগুলির মধ্যে, কিন্তু এরা তো গোটা জিনিসটাকে অরাজনৈতিকভাবে এর সমস্ত কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো দেখবে। সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে বিহারের ইলেকশনে যে বিহারের ইলেকশন যেটা করছে সেটা দেখিয়ে দিচ্ছে যে এই সার মানে আসল কিছু নয়, ওই বসংবদ যে হবে সেই সারের খুব কাছাকাছি থাকবে। আমরা আগেও বলেছি, আবারও বলছি যে 3 সালে সারটা ছিল প্যান ইন্ডিয়া, সারা ভারতবর্ষে। এখনের সারটা কিন্তু ভোটমুখী রাজ্যে, অর্থাৎ যেখানে ভোট হবে সেখানে জাতীয় নির্বাচন কমিশন পৌঁছে যাবে আর এই ধরনের কাজ করবে। এর আমরা তীব্র বিরোধিতা করি। আর একটা বিষয় বলে নি, একটা জরুরি বিষয় বলে নি, যে আমাদের মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের সমস্ত শাখা সংগঠন, গণসংগঠন, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস কেন্দ্রীয় সরকার এবং বিজেপি চালাচ্ছে তার প্রতিবাদে একটি কর্মসূচি চলছে। এবং আপনারা জানেন প্রত্যেক শনিবার এবং রবিবার আমাদের দল এবং নেত্রীর নির্দেশে কোনো দিন শাখা সংগঠন, কোনো দিন কোনো গণসংগঠন, তারা এই প্রতিবাদ কর্মসূচি, ধর্না, যেহেতু কোনো বড় সমাবেশ করা হচ্ছে না, ধর্না সেখানে চলছে এবং সমস্ত তার নিয়ম নীতি মেনেই এখানে ধর্নাটা চলছে। তবে সেখানে সেই ধর্নায় উপস্থিত যে শাখা, যে যুব শাখা, যে গণসংগঠন, তো সেখানকার তাদের সমস্ত সদস্যরা তো সেখানে আসছেন, কিন্তু শনি এবং রবিবার। আজকে কিছুক্ষণ আগে সেনাবাহিনী গিয়ে দেখা গেছে হঠাৎ সেনা নামিয়ে আমাদের ধর্নার যে মঞ্চ, ব্যানার, এগুলো খুলে দেওয়া হচ্ছে। বিস্ময়কর ছবি। যদি সেনার কোনো বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে, একটা প্রসেস থাকবে, ডেকোরেটর বেঁধেছে, ডেকোরেটর খুলবে। এ তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি, বিজেপি দল দিয়ে পারেনি, কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে, কমিটি পাঠিয়ে পারেনি, তার আর এক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি, সর্বশেষ সেনা নামিয়েছে। সেনা, তৃণমূলকে ঠেকাতে এখন সেনা নামাতে হয়েছে। তৃণমূলকে ঠেকাতে সিবিআই, ইডির পর এবার সেনা। তো তারা গেছেন, এটা কি দৃশ্য? সেনা গিয়ে প্যান্ডেল খুলছেন। আরে আইনে
যদি কিছু বলার থাকে বলবেন, ডেকোরেটর প্যান্ডেল খুলবে, ডেকোরেটর প্যান্ডেল করছে, সেনা খুলছে কেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নামিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না। এটা চলবে। ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায়, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানী রাসমণি রোডে, যেটা কলকাতা পুলিশের অধীনে, আমরা রানী রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করব। কিন্তু তার পাশাপাশি আমরা জনতার দরবারে যাব, আমরা মানুষকে বলে দেব যে দেখুন কেন্দ্রীয় সরকার বাংলা এবং বাঙালির বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করছে। প্রথমে টাকা বন্ধ, টাকা দেব না, 1,95,000 কোটি টাকার বেশি এখন পাওনা, অর্থমন্ত্রী রয়েছেন। এরপরে আরম্ভ হলো সব টিম পাঠাও, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, তারপর বিভিন্ন দপ্তর থেকে টিম পাঠাও, তারপরে সিবিআই, ইডি, এনআইএ দিয়ে হ্যারাস করো। তাতেও ওনাদের কাছে যা রিপোর্ট, তাতে বিজেপি 30 ক্রস করবে না 2026-এ। সেই জায়গায় দাঁড়িয়ে মরিয়া হয়ে যখন দেখছে বাংলা ভাষা তাদের উপর আক্রমণ, পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলে ভারতীয়, তাদেরকে বিদেশি বলে বিজেপি শাসিত রাজ্যে হয়রান করা, আটকে রাখা, ডিটেনশন, পুশব্যাক, তাতেও হচ্ছে না, তখন মরিয়া হয়ে ভাষা আন্দোলন দমন করতে সেনা নামিয়েছে। যেখানে শনি রবিবার করে আমাদের পারমিশন নেওয়া, যেখানে আমরা যা করছি নিয়ম মেনে করছি, বর্ষাকাল বোঝেন তো, এরম নয় যে অন্য কোনো দলের কোনো বড় কর্মসূচি ডাকা আছে। একমাত্র তৃণমূলই পারে ভরা বর্ষাতেও কোনো না কোনো কর্মসূচি করতে, কারণ দলনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে সেনা নামিয়েছে ওরা, এত আক্রোশ, সেনা স্পর্শ করছে তৃণমূলের ধর্ণা মঞ্চ, সেনা স্পর্শ করছে আমাদের নেত্রীর ছবি দেয়া, আমাদের ব্যাকড্রপ, আমাদের হোর্ডিং, সেনাদের দিয়ে বইয়ে নিয়ে যাচ্ছে। এর কড়ায় গন্ডায় জবাব 2026 সালের ভোটে হবে, কিন্তু আমরা ওদের কোনো প্ররোচনায় পা দেব না। সেই কারণে দলনেত্রীর নির্দেশ, আমরা রানী রাসমণি রোডে আমাদের দলের যা ঘোষিত কর্মসূচি আছে আমরা রানী রাসমণি রোডে পালন করব। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই বাংলা ভাষার বিরুদ্ধে যে আন্দোলন, বাংলা ভাষার ওপর সন্ত্রাস রুখতে যে আন্দোলন, বাংলা ভাষার প্রতি যে সন্ত্রাস, ভাষা সন্ত্রাস বিজেপি চালাচ্ছে, বাংলা ভাষা ওদের কাছে একটা আক্রোশের, পশ্চিমবঙ্গ একটা আক্রোশের। ওরা বাংলা ভাষার বিরুদ্ধে, ওরা বাংলার বিরুদ্ধে, ওরা বাঙালির বিরুদ্ধে, ওরা বাঙালির ইতিহাস সংস্কৃতির বিরুদ্ধে। এই যে বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস, তার প্রতিবাদে যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আক্রোশ থেকে সেনা দিয়ে দমন করতে চাচ্ছে আন্দোলনটাকে। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী, তিনি যেমন দলনেত্রী, পাশাপাশি তিনি অবশ্যই বাংলার অভিভাবক, বাংলার অগ্নিকন্যা, বাংলার ঘরের মেয়ে। বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চালাবে আর তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাবেন না, এটা হতেই পারে না। এবং আজকে যেটা করেছে সেটা নজিরবিহীন, যে ভাষা আন্দোলন ঠেকাতে সেনা নামিয়ে দিয়েছে। ভাষা আন্দোলন ঠেকাতে বাংলা ভাষার বিরুদ্ধে ওরা সেনা নামিয়েছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন খবর পৌঁছেছে, তিনি এই বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, বাংলা ভাষার বিরুদ্ধে যে সন্ত্রাস, তার প্রতিবাদে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, স্বভাবতই তিনি ঘটনাস্থলে গিয়েছেন। देखिए, ये मेयो रोड में जो हमारा
बांग्ला लैंग्वेज के ऊपर भाजपा का जो एट्रोसिटीज चल रहा है, जुलूमबाजी चल रहा है, उसके खिलाफ अंडर द लीडरशिप ऑफ ममता बनर्जी हमारा एक प्रोग्राम चल रहा है हर सैटरडे और संडे, सैटरडे एंड संडे। तो हम लोग वहां पर हमारा पार्टी का जो विंग्स है वहां पर ये बांग्ला लैंग्वेज का अगेंस्ट में भाजपा जो कर रहे हैं, भाजपा रूल्ड स्टेट्स में बंगाली स्पीकिंग जो है उसका ऊपर जो हैरेसमेंट, डिटेंशन, बांग्लादेशी बोल रहा है, डिटेन कर रहा है, पुशबैक कर रहा है, हैरेस कर रहा है, इसके खिलाफ बंगाली लैंग्वेज को वो लोग इंसल्ट कर रहे हैं, बंगाली स्पीकिंग इंडियंस को वो हैरेस कर रहा है। तो इसके खिलाफ ये प्रोग्राम चल रहा था। आज मिलिट्री आर्मी से कुछ लोग आकर हमारा जो धरना मंच है वो तोड़ने का कोशिश किया, तो इसीलिए हम लोग इसका प्रोटेस्ट कर रहे हैं। ममता जी वहां पर है, हमारा सीधा बात है, बांग्ला लैंग्वेज के खिलाफ भाजपा काम कर रहा है, बांग्ला लैंग्वेज को इंसल्ट कर रहा है, बंगाली स्पीकिंग इंडियंस को हैरेस कर रहा है। इसके खिलाफ हमारा प्रोटेस्ट वहां पर चल रहा था। वो आर्मी नमा कर, आर्मी उतर के, आर्मी डिप्लॉय करके वो ये बांग्ला भाषा आंदोलन वो बंद कर नहीं सकेगा। ये जो मूवमेंट है उसको तोड़ने के लिए उसने आर्मी का प्रयोग किया, वो नहीं होगा। ममता जी इंस्ट्रक्शन दिया है, हम लोग उसका कोई प्रोवोकेशन में कोई रेस्पॉन्ड नहीं करूंगा, लेकिन हमारा जो प्रोग्राम्स है वो कंटिन्यूड होगा। वो होगा रानी रासमणी रोड में, जहां कलकत्ता पुलिस का जुरिस्डिक्शन में है। और वो जो कर रहे हैं बंगाल का खिलाफ, कभी रुपया बंद कर रहे हैं, कभी टीम भेज रहे हैं, कभी सीबीआई, ईडी, एनआईए भेज रहे हैं, कभी बंगाली लैंग्वेज को इंसल्ट कर रहा है। तो अभी तृणमूल से वो जानता है अभी ये आने वाला असेंबली इलेक्शन में उसका 30 सीट्स भी नहीं होगा। तो इसीलिए ये बंगाली लैंग्वेज भाषा आंदोलन, सेव बंगाली लैंग्वेज, हम लोग इंडियन बंगाली है, वो लोग बांग्ला लैंग्वेज को इंसल्ट कर रहा है भाजपा। हमारा जो लैंग्वेज का जो सम्मान है, इंडियन बंगाली जो है, बंगालीज जो है, उसका हैरेसमेंट के जो हो रहा है उसका खिलाफ हमारा प्रोग्राम हर सैटरडे हर संडे हो रहे थे। वो लोग तोड़ने का कोशिश किया, लेकिन ये कंटिन्यूड होगा। और हम ये जो तृणमूल को रोकने के लिए अभी आर्मी को डिप्लॉय करना पड़ता है, मिसयूज करना पड़ता है, हम लोग ये जनता के सामने ले जाएंगे। ও তাহলে তো মিটে গেছে, আমরা তাহলে দিদি বসে গেছেন ওখানে। বিরোধী দল তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী সিকিউরিটি যে ঢোকেন তিনি কন্টেম্প্ট অফ কোর্ট করে আবার কোর্টে যাবেন বিধানসভায়। তিনি কি কন্টেম্প্ট করবেন না করবেন সেটা তিনি বুঝবেন, তিনি যা হবে তাতেই কোর্টে যাবেন। কোর্টের যে অর্ডারটা সেটা যদি আমরা পূর্ণ ব্যাখ্যা করি তাহলে তার মানে অন্যও দাঁড়ায়। ফলে এইসব বলে লাভ নেই। যেটা বলেছেন এই যে বিধানসভার ভেতরে যা হবে সেটা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে মাননীয় অধ্যক্ষ মহাশয়। সুতরাং উনি কি বললেন তাই দিয়ে বিধানসভা চলবে না। একটা সংযোজন করে নিই, সেটা হচ্ছে যদি ওদের মণ্ডপ
যদি সরাতেই বলতে হতো আর্মিকে মেয়র রোডের, তো সেটা তারা রাজ্য প্রশাসনকে বলতে পারতেন, পুলিশকে বলতে পারতেন, যেটা অফিসিয়াল কমিউনিকেশন হয়। ওনারা ডেকোরেটরের কাজ নিজেরা করতে গেলেন কেন? যদি এটা সরানোর নিয়ে কোনো আলোচনার দরকার হতো তাহলে সেনা তারা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলতেন। ইফ দ্য প্যান্ডেল হ্যাড টু বি রিমুভড, they could have informed us, or it was the job of decorator. Why was army deployed to dismantle our protest site? Yes. Dismantle करने के लिए आर्मी को क्यों डिप्लॉय किया? अगर आपको कुछ कम्युनिकेट करना था, कल रात तक हमारा प्रोग्राम था, कल संडे था, द वेरी नेक्स्ट डे ऑफ द प्रोग्राम आपको अगर तोड़ना है तो आर्मी के तरफ से कम्युनिकेट करने चाहिए था स्टेट एडमिनिस्ट्रेशन के साथ। तो आप लोग डेकोरेटर के जैसे आप वहां पर वो आप तोड़ रहे हैं, आप खुल रहे हैं, आप बैनर हटा रहे हैं, ये क्यों होगा? Dada, army has issued a statement where they have said that only 2 days permission was for the event. You see, they are trying to confuse, because हर वीक 2 दिन था और ये एकदम खुल्लम खुल्ला डिस्कशन हो गया था। एक मीटिंग के बाद ये हुआ, वो लोग मिसयूज कर रहे हैं। अगर स्टेटमेंट है तो वो स्टेटमेंट में पहले तो स्टेट गवर्नमेंट को थैंक्स देना चाहिए था। उसका डूरांड कप में स्टेट गवर्नमेंट जो रुपया डोनेट किया उसके लिए तो पहले थैंक्स देना चाहिए था। সকাল থেকে আজকে এসএসসি অভিযাত্রীদের যে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো এবং একজন ছাত্র নেতা সেটা হাইকোর্টে গিয়ে তার পারমিশন নিয়ে তাদের এতে যেতে হলো এবং সে অভিযোগ করছে পুলিশ তাকে স্টেশনের মধ্যেই মারধর করেছে, পাঞ্জাবি ছেড়ে দিয়েছে। অভিযোগ আর কাউন্টার অভিযোগের মধ্যে আমরা নিশ্চয়ই ঢুকবো না, কারণ সমস্ত ব্যাপারটাই বিচারাধীন। সুতরাং বিচার ব্যবস্থা যেরকম ভালো বুঝছে করবে এবং যেটা বলবে সেটা হবে, যেটা ভারতবর্ষের বিচার ব্যবস্থার মধ্যে আছে। বলছি, যারা যোগ্য তারা বলছেন অযোগ্যদের তো নাম বেরিয়ে গেছে, তাহলে তারা কেন আবার বিচার ব্যবস্থার মধ্যে আছে এটা, সুতরাং এটা নিয়ে আমাদের বলার কিছু জায়গা নেই, কোনো জায়গা নেই। শুভেন্দু অধিকারী আজকে বলছেন যে যদি সরকার একটা ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে তাহলে বিজেপি সাপোর্ট করবে। উনি কিসে সাপোর্ট করবেন? তার জন্য তো সরকার বসে নেই। সরকারে যেটা করবে সেটা সরকার করবে। আজকে মানে শিক্ষকদের একটা অংশ শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন এবং তারাও বলছেন যে অর্ডিন্যান্স জারি করে আপনারা যদি গোটা বিষয়টা যোগ্যদের চাকরি নিশ্চিত করেন। আবারও বলছি, ব্যাপারটা বিচারাধীন। সুতরাং শিক্ষক তারা বসতে পারেন, তারা না বসতে পারেন, তারা আলোচনা করতে পারেন, তারা সমালোচনা করতে পারেন, তারা উপায়ের কথা বলতে পারেন, কিন্তু যেটা করার সরকার সেটা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকার করবে, কিন্তু গোটা ব্যাপারটা বিচারাধীন। আমরা কোনো মন্তব্য করব না। আরেকটা বিষয়, যে স্কুল সার্ভিস কমিশন যে দাবিদের তালিকা প্রকাশ করেছে সেটাকে চ্যালেঞ্জ করে আবার দাবিদের শিক্ষকদের একাংশ আজকে হাইকোর্টে গেছে এবং কালকে শুনানি আছে। মানে তারা বলছেন যে মানে এটা কিভাবে হলো, 350 জন দাবি শিক্ষকদের। সবারই অধিকার আছে আইনের রাস্তায় যাওয়ার। নিশ্চিতভাবে যে কেউ অ্যাগ্রিভড হলে সে আইনের রাস্তায় যেতেই পারে। তারা গেছেন, আইনের ব্যবস্থার মধ্যে দিয়েই, বিচার ব্যবস্থা যা আমাদের আছে সেই ব্যবস্থার মধ্যে দিয়েই সমস্ত কেসগুলো দেখা হয় এবং দেখা হবে। আরেকটা শুভেন্দু অধিকারী বলছেন যে রাজনীতির রং গুলে রাজনীতির উঠতে উঠে আজকে শাসক বিরোধীকে এক করতে হবে, মানে এবং ওই প্রস্তাবকে ওখানে সাপোর্ট করবেন। 15,000 শিক্ষকদের চাকরি বহালের সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা। জানি না ওনার কি মনে মনে কখন কি হয়, কোন রং কখন রং বদলায় আমাদের জানা নেই। উনি বলেছেন ওনার কথা, আর আমরা যা করছি সেটা সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে এবং বিচারাধীন কোনো ব্যাপারে আমরা একটা মন্তব্য করছি না। আচ্ছা, ত্রিপুরায় সিপিএম জমানায়, বামফ্রন্ট জমানায় গোটা প্যানেল একটি পরীক্ষার 10,323 জন শিক্ষকের চাকরি গেছিল। বিজেপি তখন বলেছিল আমরা এসেই সব ঠিক করে দেবো। তো ওখানে তো কিছুই করতে পারেননি। এখানে তারাই বারবার তাদের সমর্থিত আইনজীবীরা কোর্টে যাচ্ছেন, নানা জট তৈরি করছেন। সরকার চাইছে, মুখ্যমন্ত্রী চাইছেন ছেলে মেয়েদের চাকরির। কোথাও কোনো ত্রুটি কিছু থাকলে
অন্যায় থাকলে ভুল থাকলে তার জন্য তদন্ত যা যা হচ্ছে হবে, কিন্তু এরা বাধা দিতে চাইছে, জটিলতা তৈরি করতে চাইছে বারবার। তা এখন ওইগুলো এত বেশি করে মানুষ বুঝে গেছেন এবং পরপর মামলা ইত্যাদি ইত্যাদি, ফলে ওই কোর্টের সর্বশেষ বিষয়গুলো এত দ্রুত নানা রকম সব ডেভেলপমেন্ট হচ্ছে, ফলে ওই বিষয়ে এক্ষুনি কোনো মন্তব্য করব না। এইভাবে এক্ষুনি এর ওপর দাঁড়িয়ে আমরা কোনো মন্তব্য করব না। আমরা নিশ্চিতভাবে সকলেই দেখতে পাচ্ছেন যে কোথায় বেশি কোথাও কম। পূর্ব মেদিনীপুর বেশি, এটা অনেকেই বলছেন, এবং সেটা হলেও তো একটা তাৎপর্য থাকে তার, হ্যাঁ সেই সময়কাল, এবং একটা তাৎপর্য থাকে অবশ্যই। কিন্তু আমরা যেহেতু আপাতত গোটা বিষয়টা নিয়েই কোনো এই মুহূর্তে পুরোটা খতিয়ে দেখছেন এসএসসির যারা রয়েছেন তাদের আইনজীবীরা, ফলে আমরা কোনো একটি প্রশ্নের উত্তর দেবো একটি প্রশ্নের উত্তর দেবো না এরকমভাবে তো সম্ভব নয়। আরে বাংলা যেদিকে তাকাবে সেখানে তৃণমূল, তো সুতরাং তৃণমূল রেশিওতেই সব ব্যাপারেই তৃণমূলকে বেশি দেখা যাবে ওখানে। আর কেউ কারুর আত্মীয় স্বজন হওয়াটা সবসময় সেটা কোনো দোষের হতে পারে না। এবং সে তো সিপিএমের একটা জেলা সম্পাদক একজন, তার আত্মীয়দের এসব চাকরি অবৈধভাবে দেওয়ার পর তার তো পদ চলে গেছিল, তো তখন তো এইসব কম্পিউটার, হ্যাঁ সিবিআই অমুক তমুক হয়নি, শুধু সিপিএম পদ থেকে সরিয়ে টরিয়ে দিয়েছিল। সিপিএমের জমানায় হোল টাইমার অথচ সরকারি চাকরি নেই, এরকম একটা ভয়ঙ্কর মানে পার্টি দেখেছেন? এটা সোনার খনি, নাম লেখালেই একটা কোথাও না বাড়ির কারুর না কারুর একটা সরকারি চাকরি। তো সেই সময় এই সমস্ত সব ছিল না, তো সেই কারণে ওরা এখন দু চারটে কথা বলছে। আর বিজেপির ওই তো ব্যাপম কেলেঙ্কারি অমুক তমুক ওগুলো সামলাক। কেউ কারুর আত্মীয় স্বজন, দেখুন আমরা কাউকে ডিফেন্ড করছি না, যদি কেউ একটা বিষয় ক্লিয়ার থাকুন, যদি কেউ স্বজন পোষণ করে থাকে, দুর্নীতি করে থাকে, অন্যায় করে থাকে, কোনোভাবে জাস্টিফাই করছি না, করব না, ডিফেন্ড করছি না, করব না, কিন্তু তার মানে এই নয় যে সকলের দিকে তাকিয়ে কেউ কারুর আত্মীয় হলেই সঙ্গে সঙ্গে তাকে কটাক্ষের দিকে নিয়ে যেতে হবে, সেটাও নিশ্চয়ই ঠিক নয়। সেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তমলুকের বিজেপি সাংসদ, যার কাছে একসময় এই মামলাটি ছিল, তিনি যখন বিচারপতি ছিলেন, এখন শোনা যাচ্ছে তার নির্বাচনী কোনো এজেন্ট, মানে সাংগঠনিক এজেন্ট, নির্বাচনী এজেন্ট বিজেপির তরফে, তার আত্মীয় নাকি এই তালিকায় নাম রয়েছে। তো এখন তার নির্দিষ্ট তো খতিয়ে না দেখে বা তথ্য না জানলে আমরা বলতে পারবো না। এগুলো দেখছি, ফলে এত রকম জিনিস তথ্য আসছে, শুধু তৃণমূল 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 না করে এই সমস্ত এই উদাহরণগুলো তো দেখা দরকার যে এগুলো তাহলে হচ্ছে কি করে। কেন কল্যাণী এমসের সময় বিজেপির বিধায়কের অমুক, বিজেপির অমুক, তো সেগুলো বেরোয়নি? যেখানে নিজেদের হাতে এইটুকু ছিল সেখানেই তো অর্ধেক। সিপিএমকে চ্যালেঞ্জ করছি, সিপিএম বলুক, সিপিএমের গত 30 বছরের রাজ্য কমিটির লিস্ট প্রকাশ করুক, জেলা কমিটির লিস্ট প্রকাশ করুক, আর তাদের বাড়ির নেতা আত্মীয়দের তাদের পেশাটাই জানাক যে তারা কি করেছে, দেখবেন ওখানে কতগুলো ছিল। সিপিআইএমকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, তাদের ক্ষমতায় থাকাকালীন 34 বছরে রাজ্য কমিটিতে যারা ছিলেন এবং মানে স্টেট কমিটি এবং ডিস্ট্রিক্ট কমিটিতে যারা ছিলেন তাদের নামের তালিকা আর ঘনিষ্ঠ আত্মীয়দের পেশা এটা প্রকাশ করা হোক, তাহলে দেখবেন কজন কতভাবে তারা সরকারি চাকরিতে বসে আছে। এখন বলবেন আরে ওই সময়টা তো কোনো অর্ধেক সময় তো নিয়মই ছিল না, ম্যানেজিং কমিটি গভর্নিং বডি থেকে নিয়োগ হয়ে যেত দিদি। তো সুতরাং এক একটা এলাকায় এক একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই এলাকার লোকাল কমিটির রিকোয়েস্টের লোকদের সব চাকরি দেওয়া হয়েছে। তারা আজকে বড় বড় কথা বলবে, যদি আমাদের কেউ কোনো অন্যায় করে থাকে তার যা যা শাস্তি হচ্ছে ও উচ্ছন্নে গেলে যাক,
কিন্তু তা বলে সিপিএম ধোয়া তুলসী পাতা সেজে জ্ঞান দেবে, নতুন প্রজন্মকে মিসলিড করবে, বিজেপি ব্যাপক কেলেঙ্কারি আর চারপাশ একদম 12টা বাজিয়ে দিয়ে এসে এখানে জ্ঞান দেবে, এটা হতে পারে না। আবার বলছি, একজনও যদি অনিয়ম করে থাকেন, আমরা জাস্টিফাই করছি না, আমরা ডিফেন্ড করছি না, কিন্তু তার মানে এই নয় যে সিপিএম বিজেপি তারা সাধু সেজে এই জ্ঞানটা দিয়ে যাবে। বলছি 1800 যে 6 জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি দাগি বলে, বিকাশ ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে এটা 1800 না, এটা 6000। সেটা দেখুন, ওদের বক্তব্য, ওনারা বলছেন, কোর্টে যা বলার বলছেন। দেখেছে বোধহয়, গুনে দেখেছে, তার মানে জানতো আর কি, জানে আর কি কারা যোগ্য কারা অযোগ্য সবই জানে। এটা যদি জেনে কেউ না বলে তাহলে তার থেকে বড় অপরাধী তো আর কেউ হয় না। দেখুন, দিনের শেষে প্রচুর ছেলে মেয়ে যারা শিক্ষক শিক্ষিকা বা যারা প্রার্থী, এরা শিক্ষক শিক্ষিকারা বা হবু শিক্ষক শিক্ষিকারা তারা হয়রান হচ্ছেন, তাদের চোখের জল পড়ছে। আর কিছু রাম বাম কংগ্রেসের একাংশের আইনজীবী শুধুমাত্র চাকরিগুলোয় জটিলতা তৈরি করে, চাকরিগুলোয় বাধা দিয়ে তাদের চোখের জল আর বুকের আগুনের উপর দাঁড়িয়ে কিন্তু পলিটিক্স করতে চাইছেন। এইটা কিন্তু এরা ধোয়া তুলসী পাতা নয়, এই রাজনৈতিক দলগুলো এরা এই ধরনের অভিযোগে অভিযুক্ত, কিন্তু এরা সাধারণ ছেলে মেয়েদের চাকরি থেকে পথে বসিয়ে তার উপর দাঁড়িয়ে ইস্যু তৈরি করে রাজনীতি করতে চাইছেন। বলছি আরেকটা লাস্ট, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ থাকে এসএসসির উপর, স্বচ্ছ নিয়োগ করতে গেলে এসএসসিকে বাদ দিয়ে তার পার্টিতে দিয়ে পরীক্ষা নিতে হবে। জানি না, তো যদি চাপ থাকে তাহলে ওই এক্ষুনি আপনারাই বললেন আর সোশ্যাল মিডিয়াও ঘুরছে, তাহলে সেটা কি করে হলো আর কি, চাপটা কি করে হলো? যিনি অভিজিৎ গাঙ্গুলির এজেন্ট ছিলেন, তার স্ত্রী পেয়ে গেলেন, সেটাও কি মমতা বন্দ্যোপাধ্যায় চাপ দিয়েই করিয়ে দিয়েছেন? লাস্ট হচ্ছে সুপ্রিম কোর্টে আজকে বলেছে যে সমস্ত দাগিকে বের করতে হবে, কোনো দাগি যাতে না থাকে। কমিশন বলেছে এটা লিস্ট ফাইনাল না, আরো আছে, কিন্তু বলেছে কোনোভাবে দাগিদের যেন পরীক্ষা বসতে না দেওয়া হয়। কিন্তু সরকারের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বারবার অভিযোগ করছে যে আপনারা দাগিদের পক্ষে সওয়াল করছেন। আবারও বলছি, এটা বিচারাধীন, আমরা এটা নিয়ে কোনো মন্তব্য করছি না। সুপ্রিম কোর্ট বলেছে, সেটা এসএসসির দেখবে, যেটা করার সেটা করবে। না, এই বিষয়ে দিদি বলে দিয়েছেন তো। ফলে যে বিষয়টা মানে রয়েছে আদালতে চলছে, মানে একটা কোনোটা চলছে সুপ্রিম কোর্ট, কোনোটা হাইকোর্ট, ফলে এখানে এই নিয়ে কোনো মন্তব্য হতে পারে না। ওকে, থ্যাংক ইউ।